প্রিয় লিসেনার্স, ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের একটি ঘটনা কিন্তু আমরা শুনেছি। আর এবারের ঘটনাটিও সৌমিত্র রয়কে দিয়েছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাই। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। আর ফিরোজ ভাই এই ঘটনাটি শুনেছেন ওনার গ্রামেরই এক বন্ধু রাসেল আহমেদ ভাইয়ের কাছ থেকে। চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সময়টা 2007 কি 8 সাল, এমন একটা সময়। তো একদিন এই রাসেল আহমেদের ইচ্ছা হয় যে উনি মাছ ধরতে যাবেন। যেই চিন্তা সেই কাজ। মাছ ধরার জন্য বড়শি সহ যা যা লাগে সব কিছু নিয়ে নিজের সাইকেলের সঙ্গে বেঁধে রওনা করেন মাছ ধরার উদ্দেশ্যে। ওনাদের বাড়ি কালিহাতী থানার সাতুরিয়া গ্রামে। বাড়ি থেকে অল্প একটু দূরেই রয়েছিল একটি শ্মশান ঘাট। সে যাওয়ার পথে চিন্তা করে যে ওই শ্মশান ঘাটে যাবে মাছ ধরার জন্য, কারণ ওই শ্মশান পাড়ে অনেক বেশি মাছ পাওয়া নাকি যেত। মাছ বেশি পাওয়ার পেছনে একটি কারণ রয়েছে, সেটি হলো একে ছিল সেটা শ্মশান, তার উপরে আবার চারপাশটা জঙ্গলে ভরা ছোট ছোট লতাপাতা আর আগাছা যে সমস্ত হয় আর কি। বিশেষ করে যে সমস্ত জায়গা দিয়ে মানুষের চলাচল কম থাকে তেমনই একটা জায়গা ওই দিকটা। তো ওই জায়গাটাতে মানুষ একটু কম যেত, আর যারা যেত তারা বেশ ভালো পরিমাণে মাছ ধরতে পারত। এই রাসেল ছিল মোটামুটি সাহসী ও বুদ্ধিমান একটি ছেলে। সে কোনো কিছুতে ভয় পেত না, কাউকে তোয়াক্কাও করতো না। সে আস্তে আস্তে ওই শ্মশান পাড়ে গিয়ে সাইকেল থামিয়ে মাছ ধরার সব সরঞ্জাম এক এক করে নিচে নামিয়ে রাখে। সাইকেলটিকে শ্মশানের যে জায়গাটিতে মানুষ পোড়ানো হয় সেই জায়গায় লোহার সাথে দাঁড় করিয়ে মাছ ধরার স্থানে গিয়ে বসে আর বড়শিতে মাছ ধরার জন্য টোপ লাগাতে থাকে। একটি কথা যদিও বা না বললেই নয়, রাসেল যে রাস্তা দিয়ে গিয়েছে সে রাস্তাটি ছিল কাঁচা। সেই সময় ওই রাস্তাটি পাকা করা হয়নি, যদিও বা বর্তমানে এটা পাকা রাস্তা। সে সময় ওই রাস্তা দিয়ে তেমন একটা বেশি মানুষজন আসা যাওয়া করতো না, হঠাৎ হঠাৎ দু একজন মানুষ চলাফেরা করত। তো রাসেল যখন মাছ ধরার উদ্দেশ্যে যায় সেই সময়টা ছিল বেলা 11টা কি 12টা এমন সময়। শ্মশান ঘাটটি ছিল রাস্তা থেকে 200 থেকে 300 গজ দূরে। রাস্তা থেকে শ্মশানের দিকে তাকালে শুধুই জঙ্গলের মতো দেখা যেত। আরেকটি ছোট্ট ছাউনির মতো ছিল, আর তার সামনে ছিল শ্মশানে মানুষকে পোড়ানোর জন্য যে 4টি পিলারের মতো থাকে না, ওই সেই লোহার পিলার। আর সেই পিলার ঘেঁষেই হাতের ডান পাশে ছিল মাঝারি ধরনের একটি বট গাছ। তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, জায়গাটা কেমন ছিল, একদম কোলাহল শূন্য। আর শ্মশানের চারপাশে হাফ কিলোমিটারের মতো দূরত্বের মধ্যে কোনো মানুষজনের ঘর বাড়ি ছিল না, যদিও বা দু একটা ছিল, সেগুলো বেশ দূরে। তো রাসেল সেই পিলারের সাথে নিজের সাইকেলটিকে দাঁড় করিয়ে মাছ ধরার জন্য সে বটগাছের গোড়ায় গিয়ে বসে। 2-3 মিনিট পর সে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার সাইকেলটা নেই, উধাও হয়ে গেছে। সে যখন দেখতে পায় তার সাইকেলটা নাই, তখনই সে উঠে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। বেশ অনেকক্ষণ খোঁজার পরও যখন সে সাইকেল খুঁজে পায় না, তখন সে চিন্তা করে আজকে বাড়িতে গিয়ে কি বলবো যে এইভাবে সাইকেলটি হারিয়ে গেল, নাকি কেউ নিয়ে গেল। যদি কেউ নিয়ে যেত তাহলে তো মানুষ যখন ওই সাইকেলটা নেওয়ার জন্য সাইকেলের দিকে অগ্রসর হতো তখন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যেত। কারণ আমরা আগেই বলেছি জায়গাটির বর্ণনা, জঙ্গলে ঘেরা ছিল, আর যতটুকু রাস্তা ছিল চলাচলের জন্য সেই রাস্তাটুকুর মধ্যেও অনেক শুকনো ডালপালা পড়েছিল। তাহলে সেই শুকনো পাতা ডালপালার উপর দিয়ে যদি কোনো একজন মানুষ পায়ে হেঁটে আসে তার শব্দ নিশ্চয়ই শুনতে পাবে। কিন্তু রাসেল কোনো শব্দ শুনতে পায়নি, আর আশেপাশে কাউকে দেখতেও সে পায়নি। যদি কেউ সাইকেল নিয়েও যেত তাহলে তো দেখা যাওয়ার কথা, কারণ দিনের বেলা তো এটা তো রাতের বেলা না যে অন্ধকারে মিলিয়ে যাবে। সে চারপাশে দেখে যে কোনো দিক দিয়েই কোনো মানুষকে দেখা যাচ্ছে না। তাহলে সাইকেলটি কে নিয়ে গেল? কোনো দিক দিয়েই তো আসলে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি কেউ নাই তাহলে সাইকেলটি এখান থেকে উধাও হলো কি করে? সেসব চিন্তা করতে করতে মাছ ধরার জন্য বসে থাকে। কিন্তু ঘন্টা 2-1 চলে যাওয়ার পরও যখন একটি মাছও সে পায় না, মনের দুঃখে সে সব কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা করে। বাড়িতে গিয়ে গোসল করে
দুপুরের খাবার খেয়ে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই সময় রাসেল বেশিরভাগ দুইজন বড় ভাইয়ের সাথে চলাফেরা করতো, অধিকাংশ সময় আর কি তাদের সাথেই থাকতো। তারা বয়সে কিছুটা বড় হলেও বন্ধুদের থেকেও তারা বেশ বেশিই ছিল রাসেলের কাছে। একজন ছিল আরফান ভাই, আর একজন ছিল মাহবুব ভাই। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা মাহবুব ও আরফান ভাইয়ের কাছে যায় এবং গিয়ে খোশ আলাপ করতে থাকে। এক পর্যায়ে রাসেল তাদের দুজনকে বলে যে ভাই চলেন, অনেকদিন মাছ মারতে যাই না, আজকে মাছ মারতে যাই রাতের বেলা। তারা দুজন প্রথমে রাজি হতে চায় না, কিন্তু বেশ কয়েকবার বলার পর রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা বের হব মাছ ধরতে। তোমরা যে যার মতো লাইট নিয়ে চলে আসবা খাওয়া দাওয়া শেষ করে, আর মাছ ধরার যে সামগ্রীগুলো সেগুলোও নিয়ে আসবা, আর ফচকা নিয়ে আসতে হবে। ফচকা কি? ফচকা বলতে স্থানীয়ভাবে ওই মাছ ধরার জন্য বাঁশ ও লোহা দিয়ে তৈরি একটি 9 থেকে 10 ফুট একটা লম্বা বাঁশের টুকরো, লম্বা চিকন একটি বাঁশের গোড়ার দিকে লাগানো থাকে লোহার শিকের তৈরি 25 থেকে 30টি লম্বা লম্বা শিক। সাধারণত গ্রাম অঞ্চলে হাতে মাছ ধরার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এক এক জায়গায় এক এক নামে পরিচিত, অনেকে এটাকে ট্যাটা বলে, ওখানকার আঞ্চলিক ভাষায় এটাকে ফচকা বলা হয়। তো সবাই যে যার মতো ফচকা ও লাইট নিয়ে নির্দিষ্ট স্থানে একত্রও হয়। সবাই একত্র হতে হতে রাত বেজে যায় প্রায় 10:30। সেই রাতটা ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর সময়টা ছিল বর্ষাকাল। সাধারণত বর্ষাকালে যেমনটা থাকে আর কি। আস্তে আস্তে বিলের দিকে যেতে থাকে তারা মাছ ধরার জন্য। বেশ ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছায় এক বাগানের কাছাকাছি। তখন রাত বাজে প্রায় 1টা, আর সেই বাগানটি ছিল দিনের বেলা যে শ্মশানঘাটের কথা বলেছি না, যে শ্মশানঘাট থেকে সাইকেল হারালো, সেই শ্মশানঘাটের একদম দক্ষিণ পাশ থেকে একটু দূরে। এই বাগানটিকে ঘিরেও বেশ কিছু ভয়ের ঘটনা ঘটেছে কিছু মানুষের সঙ্গে। তবে সেটা যে একদম পরিত্যক্ত বিষয়টা এরকম না, মানুষজন যে ওদিকে যায় না বিষয়টা এরকম না, মাঝে মাঝে ঘটে আর কি ঘটনা ভয়ের, অ্যাজ ইউজুয়াল। তো তারা তিনজনেই মোটামুটি কম বেশি এই বাগানের বিষয়ে জানে। আশেপাশে বিলের ওখানে আরও অনেক মানুষই মাছ ধরছিল, এক একজন এক এক দিকে। লাইট দেখা যাচ্ছিল, কেউ হারিকেন নিয়ে আসছে, কেউ টর্চ লাইট নিয়ে আসছে। তো তারা তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে এই রাসেল বলে, চলেন ভাই বাগানের ভেতরে গিয়ে মাছ ধরি। ওই পাশ থেকে মাছের শব্দ শোনা যাচ্ছে। ওই বাগানটিতে মানুষজন কম যেত মাছ মারতে, কারণ মানুষ একটু একটু ভয় পেত এই কারণে। তো মাহবুব ভাই ছিলেন একটু ভীতু মানুষ, একটু বেশি ভয় পেতেন আর কি, কিন্তু উনি কখনো বুঝতে দিত না এটা যে উনি ভয় পান। আবার এদিকে আরফান ভাইও অনেক বেশি ভয় পেতেন। তাই তারা রাসেলকে বলেন যে এখানে মাহবুবরে মাছ মারার দরকার নাই, চলো ভাই আমরা অন্যদিকে যাই। সাথে সাথে মাহবুব ভাই বলেন, একদম ঠিক বলছো, আমরা এখানে মাছ ধরবো না, ভয় লাগে, কি থেকে কি হয়ে যায়, অনেক রাত হয়ে গেছে, ওইখানে না যাওয়াটাই ভালো। কিন্তু এই রাসেল তো নাসর বান্দা, তার জিদ ওইখানে মাছের শব্দ পাওয়া যাচ্ছে, তাকে ওখানে গিয়েই মাছ ধরতেই হবে, তা না হলে তার মনের কোনো শান্তি হবে না। কারণ এতক্ষণ ঘুরে ঘুরে সে 2-3টা মাছ পেয়েছে, ওই মাছে তার মন ভরেনি। বাগানের ওই দিকে বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, ওখান থেকে 10-12টা মারতে পারলেই তো হয়ে যাবে, এই চিন্তা তার মাথার ভিতরে কাজ করছে। তখন এই রাসেল, মাহবুব ভাই ও আরফান ভাই তিনজন, আসলে দুইজন তো এক মনের আর একজন আর এক মনের, মানে রাসেল তো ওইদিকে যাবে। তো রাসেল মাহবুব ভাই ও আরফান ভাইকে বলে, ঠিক আছে আপনারা দুজন এখানে দাঁড়িয়ে থাকেন, আমি এদিক থেকে গিয়ে একটু 5 থেকে 10 মিনিট মাছ মারি, আপনারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। এই বলে রাসেল রাস্তা থেকে নেমে বাগান দিয়ে হেঁটে সামনের দিকে আগাতে থাকে। আর রাস্তা থেকে বাগানের জমির যে উচ্চতা ছিল সেটা প্রায় 2 থেকে 2.5 ফিট নিচে। রাস্তা থেকে সেই বাগানে নামার পর পানির পরিমাণ ছিল হাঁটুর নিচে। তার থেকে 10 গজ সামনে গেলে একটু একটু করে পানির পরিমাণ বাড়তে থাকে। রাসেল তো তাদের দুজনকে বলে উল্টো দিকে ঘুরে হাঁটা, মানে তাদেরকে বলে উল্টো দিকে ঘুরে হাঁটা দিয়েছে, লাইট আর ফচকা হাতে, মানে ট্যাটা হাতে। একটু একটু করে আগাচ্ছে আর চারপাশটা ভালো করে লাইট দিয়ে দেখছে মাছগুলো কোন দিকে যায়। মাছগুলো বলছে এই কারণেই, রাসেল যখন মাছের শব্দ শুনে লাইট ওইদিকে লক্ষ্য করে লাইটটা ধরেছিল, মানে জ্বালিয়েছিল,
তখন সে এক ঝাঁক মাছ দেখতে পেয়েছিল, আর সেই সবগুলো মাছের সাইজ ছিল প্রায় আধা কেজির মতো এক একটা। তাই সে গুটি গুটি পায়ে আস্তে আস্তে মাছগুলোকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। বেশ কিছুক্ষণ মাছগুলোকে ফলো করার পর হঠাৎ তার কানে আরফান ভাইয়ের ডাক ভেসে আসে, আর পেছনের দিকে তাকিয়ে দেখে আরফান ভাই ও মাহবুব ভাই অনেক দূরে। আরফান ভাই দাঁড়িয়ে আছে ও মাহবুব ভাই বাড়ির দিকে হাঁটা ধরেছে। এই আরফান ভাই রাসেলকে বলে, আর বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে আসো, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর যাইও না। কিন্তু রাসেল তো সে কথা মানতে রাজি নয়। সে বলে যে এই তো আর অল্প একটু সময় দাঁড়ান ভাই, আমি এখনই চলে আসতেছি। এই বলে সে আবার মাছগুলো খুঁজতে থাকে যে মাছগুলো কোন দিকে গেল। কিন্তু এবার সে কোনো দিকে মাছগুলোকে আর খুঁজে পাচ্ছে না। কয়েক মিনিট পর হঠাৎ করে সে বুঝতে পারে যে সে মোটামুটি কোমর পানির কাছাকাছি গভীরতায় দাঁড়িয়ে আছে। আর মাছ মারতে আসার সময় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেটাও থেমে গিয়েছে। আকাশটা কেমন যেন হঠাৎ করেই কিছুটা অপরিষ্কার হয়ে গেল। আর পূর্ণিমা হলে চাঁদের যেমন আলো হয়, তেমন আলো নিয়ে চাঁদ আপন সৌন্দর্যের রূপালী আলো চারদিকে ছড়িয়ে দিল। আর একটু একটু করে হিমশীতল বাতাস বইতে লাগলো। পরিবেশটা হঠাৎ করেই এতটা আলোকিত হয়ে যাওয়ায় রাসেল অনেক খুশি হয়। সে চিন্তা করলো, বাহ কি দারুণ, এতক্ষণ বৃষ্টির কারণে মাছ পাচ্ছিলাম না, কিন্তু আকাশে চাঁদ ওঠার কারণে বিলের মাছগুলো সব এখন উপরে ভেসে উঠবে, আর অনায়াসে সে এবার মাছ মারতে পারবে। তাই সে মনের খুশিতে চারদিকে ভালো করে লাইট দিয়ে মাছ খুঁজতে লাগলো। হঠাৎ একটু পর তার নজর গিয়ে পড়ে একটি ক্ষেতের আইল, মানে রাস্তা থেকে বাগান পুরোটা পার হওয়ার পর শুরু হয় ধানি জমি, যেখানে শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। বিশাল বড় মাঠ, আর পুরো মাঠেই পানির পরিমাণ প্রায় সব জায়গায় কোমর সমান পর্যন্ত আর কি। দু একটি জায়গায় জমি নিচু হওয়ার কারণে বুক পর্যন্ত বা গলা পর্যন্ত পানি থাকে। তো রাসেল যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ছিল বাগানের একদম শেষ প্রান্তে। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্ষেতের জমির উচ্চতা থেকে আইলের উচ্চতা একটু বেশি হয়ে থাকে। তাই রাসেল ক্ষেতের মধ্যে না নেমে আইল ধরে আস্তে আস্তে একটু একটু সামনের দিকে আগানোর চেষ্টা করে। আর বর্ষার মৌসুমে কিছু কিছু জায়গায় পানি ঘোলা থাকে, আবার কিছু কিছু জায়গায় পানি একদম পরিষ্কার থাকে। রাসেল যেখানে মাছ ধরার জন্য গিয়েছিল সেই জায়গাটার পানি বেশ পরিষ্কারই ছিল। আর সে যেই জায়গাটায় দাঁড়িয়েছিল সেখানে পানি ছিল কোমর পর্যন্ত, আর পানির ওপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ওর সাথে যে লাইটটা ছিল সেটা বেশ আলো দিত। সাধারণত মানুষ মাছ ধরার জন্য যে লাইটগুলো ব্যবহার করে সেগুলোর আলো বেশ ভালোই হয়ে থাকে আর কি, আর তার লাইটটাও ওরকমই ছিল। 2-3 কদম সামনে আগানোর পরেই রাসেল দেখতে পায় তার থেকে আনুমানিক 15 গজ দূরে একটি ক্ষেতের আইলের মতো দেখা যাচ্ছে, কিন্তু ক্ষেতের আইলের উপরে গোল গোল চক্রাকারে কেমন যেন নকশা করা। সে লাইনটি ধরে 2-1 মিনিট চিন্তা করতে থাকে আর বোঝার চেষ্টা করে যে আসলে জিনিসটা যেটা দেখতে পাচ্ছি ওটা আসলে কি। এটা কি ক্ষেতের আইল নাকি কোনো গাছের গুড়ি? এটা যে মাছ হতে পারে এটা তার কল্পনাতেও আসে নাই, কারণ এত বড় মাছ তো এখানে আসার কথা না, আর এত বড় মাছ আসলে হয় নাকি। কিন্তু পর মুহূর্তে সে বুঝতে পারে এটা কোনো ক্ষেতের আইল বা গাছের গুড়ি না, ওটা একটা জীবন্ত মাছ। সে আরো ভালো করে লাইনটি ধরে মাছটিকে পর্যবেক্ষণ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে রাসেল দেখতে পায় মাছটি তার দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে, আর মাছের মাথার দুপাশে দুটো পাখনা থাকে, সেই দুটো আস্তে আস্তে নাড়াচ্ছে। রাসেলও ওই মাছটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে মাছ ও রাসেল দুইজনের দিকে তাকিয়ে রয়েছে। মাছটির চোখের রং ছিল মানুষের চোখের রঙের মতো, কিন্তু একটু ঘোলাটে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মাছটি চুপচাপ উল্টো দিকে ঘুরে আস্তে আস্তে রওনা করে। তখন রাসেল দেখতে পায় সেই মাছটির দৈর্ঘ্য আনুমানিক 10 থেকে 12 ফুট লম্বা, আর শরীরের মধ্যে গোল গোল বিশাল আকারের চক্কর চক্কর নকশা করা আর কি। যখনই এটি দেখে তখনই সে বুঝতে পারে এটাই হলো গজার মাছ, কারণ এতদিন সেই গজার মাছ কেমন হয় সে শুনেছে, কিন্তু এত বড় গজার মাছ সে কখনো দেখেনি। আজ এই প্রথমবার দেখলো, তাও আবার বিশাল বড় একটি গজার মাছ। তখনই সে চিন্তা করে যে করেই হোক এই মাছটিকে আমার ধরতেই হবে। তো যেই চিন্তা সেই কাজ। মাছটি যখন উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে অমনি রাসেলও মাছটির পেছন পেছন যেতে থাকে।
যেতে যেতে বেশ অনেকটুকু দূরে চলে যায় আর মাছটিকে লক্ষ্য করে তার ফোচকা মানে ট্যাটা নিক্ষেপ করার একটা সুযোগ খুঁজতে থাকে। এইভাবে আস্তে আস্তে মাছটি তাকে গভীর পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে দেখিয়ে। রাসেল যখন বুক পানির কাছাকাছি এরকম গভীরতায় চলে আসে তখন সে আর কোনো কিছু চিন্তা না করে সজোরে তার শরীরে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে ওই ফচকা বা ট্যাটাটিকে ওই মাছটিকে লক্ষ্য করে নিক্ষেপ করে। ওই মাছটির যে সাইজ, ওই সাইজের মাছ ধরার জন্য যে ফচকা প্রয়োজন সেটা আবার তার কাছে নাই, আর যেটা আছে সেটি দিয়ে ওই মাছটাকে ধরা বা মারা সম্ভব না। এই জিনিসটা কিন্তু রাসেলের মাথায় আসে নাই। যেই না ফচকাটিকে নিক্ষেপ করেছে মাছের মাথা লক্ষ্য করে, সেটি গিয়ে লাগে মাছের লেজের উপরে। লেজের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বিশাল লেজটি পানির উপরে তুলে ধপাস করে একবারই দিয়েই ওই এক মাছ লেজ দিয়ে বাড়ি দেয় না, ওরকম এক বাড়ি দিয়ে ফচকাটিকে একদিকে ফেলে দেয় আর উল্টো দিকে ঘুরে এসে রাসেলের বুকের মধ্যে এমন জোরে একটা ধাক্কা মারে, এর ধাক্কায় রাসেল বুক পানি থেকে কোমর পানিতে চলে আসে। এমন একটা ধাক্কাটি যখনই লাগে সেই সময়ের অনুভূতি বলতে গিয়ে রাসেল বলে যে আমার কাছে মনে হলো যেন বিশাল বড় একটি গাছের গুঁড়ি দিয়ে আমার বুকের মধ্যে কেউ 100 কিলোমিটার বেগে ধাক্কা মেরেছে। তখনই তো রাসেল বুঝতে পারে এটি আসলে মাছ না, এটা মনে হয় মাইসা দেও। সঙ্গে সঙ্গে সে মাহবুব ভাই এবং আরফান ভাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু বুকের মধ্যে এত জোরে একটি আঘাত পাওয়ার কারণে সে বেশি জোরে চিৎকার করতে পারে না। কিন্তু তার থেকে বড় কথা হলো তাকে ধাক্কাটি মারার সঙ্গে সঙ্গে চারদিকে এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় যে চাঁদের আলো মনে হয় এই অন্ধকারে কাজ করবে না। যে চাঁদের আলো সে দেখেছিল সেটিও মনে হলো চোখের নিমিষে কোথায় যেন উধাও হয়ে যায়। সে যখন বাগান দিয়ে মাছ ধরার জন্য এখানে আসছিল তখন চারপাশে আরও অনেক মানুষজন ছিল, তারাও মাছ ধরছিল। কিন্তু এখন চারদিকে শুনশান নীরবতা, যেদিকে চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। কোনো দিকে কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না মাছ মারতে, আর মাহবুব ভাইকে তো দেখাই যাচ্ছে না। বেশ কয়েক মিনিট বুকের ব্যথায় কাতরাতে কাতরাতে প্রাণপণ চেষ্টা করে, অনেক চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তার ডাক কেউই শুনতে পায় না। শুনবে কোথা থেকে? যারা ডাক শুনবে তারা তো সেই কখনই চলে গিয়েছে। যখন রাসেলকে এইখানে নামতে নিষেধ করেছিল তার কয়েক মিনিট পরে মাহবুব ভাই ও আরফান ভাই দুজনেই বাড়িতে চলে যায়। আর এদিকে রাসেল ভেবেছিল তারা দুজন রাস্তার উপরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। তখন সে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করতে পেরে দোয়া দুরুদ পড়তে থাকে। রাসেল ছিল মাদ্রাসার ছাত্র, তাই সে মোটামুটি দোয়া দুরুদ সব কিছুই জানতো, অনেক দোয়া দুরুদই তার মুখস্থ ছিল। তার চেয়েও বেশি যেই ব্যাপারটা সেটা হলো সে খুব ভয় পেয়েছিল তখন, যখন সে দেখতে পায় ওই মাছের পিছু করতে করতে দুপুরবেলা যে শ্মশান পারে ওর সাইকেলটা হারিয়ে গেছে, ওই মাছ মারতে এসে সে শ্মশানের একদম কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ 20 থেকে 25 গজ সামনে যদি রাসেলকে নিয়ে যেতে পারত তবে সেখানেই ওকে মাটির তলায় গেড়ে রেখে দিত, কারণ ওখানে পানির পরিমাণ ছিল অনেক বেশি। একজন মানুষ যত বেশি শক্তিশালী থাক না কেন, যখন সেই মানুষটিকে বুক পর্যন্ত পানিতে নিয়ে যাবে তখন কিন্তু ওই মানুষের শক্তিটা অতটা কাজ করে না, সে শক্তিতে পেরে উঠবে না। কারণ মানুষের শক্তি মূলত কোমর পানিতে মোটামুটি থাকে, আর কোমর থেকে যখনই পানির পরিমাণটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে তখন কিন্তু মানুষ তার শরীরের শক্তি অতটা খরচ করতে পারে না, তখন নিজেকে দাঁড় করিয়ে রাখতেই অনেকটা শক্তি খরচ করতে হয়। তখন তাড়াতাড়ি করে, মানে এমন অবস্থায় তো রাসেল ছিল, তাড়াতাড়ি করে সে সেখান থেকে রাস্তার দিকে চলে আসে আর রাস্তায় উঠে ভয়ে দেয় এক ভৌ দৌড়। সে যে কোন দিক দিয়ে দৌড়েছে সে নিজেও জানে না। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বাড়ির কাছাকাছি যখন এসে যায় তখন হঠাৎ করে নজর পড়ে তার বাড়ির গেটের এক পাশে দুপুরবেলা হারিয়ে যাওয়া তার সেই সাইকেলটি একটি গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করানো, আর পুরো সাইকেলের মধ্যে লেগে আছে কাদা। এটা দেখার পর সে আর নিজেকে ঠিক রাখতে পারে না, বিকট জোরে চিৎকার দিয়ে বাড়ির সামনে মুখ থুবড়ে আছড়ে পড়ে আর সে জ্ঞান হারায়। তারপর সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় সে তার বিছানায় শুয়ে আছে, পাশে তার মা ও বোনেরা। তখন সবাই জানতে চায় কাল রাত্রে তার সাথে কি হয়েছিল। সে সব কিছুই বলে, কিন্তু একটা কথা গোপন রেখে দেয়, সেটি হলো যে এই যে সাইকেলটি শ্মশান পাড়ে সে হারিয়ে ফেলেছিল, এই সাইকেলটি
রাতের বেলা মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে বাড়ি ফেরার পথে সে দেখতে পেয়েছে। তারপর রাসেলের সঙ্গে আর তেমন কিছু ঘটেনি, বা শরীর অসুস্থ হয়ে জ্বরও হয়নি, তেমন কিছু হয় নাই আর কি, সে সুস্থ আছে, ভালো আছে। তো ওই দিনকার ঘটনার কারণে তার আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফিরোজ ভাই যখন রাসেল আহমেদ ভাইয়ের কাছে এই ঘটনাটি শুনেছিলেন, তখন ওনাদের সাথে ওনাদেরই আর একজন কাছের বন্ধু উপস্থিত ছিলেন। রাসেল আহমেদ ভাইয়ের ঘটনাটি শুনে ওই বন্ধুটি আবার ওনার নানার মুখে শোনা ছোট একটি ঘটনা বলেন, যেটি রাসেল আহমেদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। সঙ্গত কারণে ফিরোজ ভাইদের ওই বন্ধুটি নিজের নাম প্রকাশ করেন নাই। তো উনি যে ঘটনাটি বলেছেন সেটিও ওই এলাকাতেই ঘটেছিল, এবং ঘটনার সময়কাল ছিল ইংরেজ আমলে, মানে অনেক আগের। তো অনেক আগের ঘটনা হওয়ার কারণে সালটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে 1940 সালের আশেপাশের সময় হবে। তখনও দেশ ভাগ হয়নি আর কি, তখনও ইংরেজ শাসন চলছে। ওই সময়ে ওনার নানাদের গ্রামে একজন লোক ছিলেন যার নাম ছিল হচ্ছে ময়নাল। এই ময়নাল ছিলেন দরিদ্র একজন মানুষ, আর উনি দিনমজুরি খেটে ওনার পরিবার চালাতেন। যখন দিনমজুরির কাজ পেতেন না, তখন এটা সেটা বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ময়নালের আবার ছিল মাছ ধরার নেশা। অবসর সময় পেলেই উনি মাছ ধরতে বের হতেন। তো এরকমই একবার বর্ষাকাল, চারপাশে পানিতে থই থই অবস্থা, বর্ষার পানিতে মাঠ ঘাট সব ডুবে গিয়েছে। আর এরকম অবস্থা চলার কারণে ময়নাল মিয়াও কোনো কাজ পাচ্ছিলেন না, এবং আর্থিক সংকট তীব্র হচ্ছিল। বাড়িতে খাবার দাবারও তেমন ভালো কিছু ছিল না। এরকম সময় একদিন সন্ধ্যার পর ময়নাল মিয়া সব সরঞ্জাম নিয়ে মাছ মারতে বের হয়েছেন। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে উনি যখন তেমন কোনো ভালো মাছ ধরতে পারলেন না, তখন উনি গ্রামের শেষ প্রান্তের জংলা জায়গাটির দিকে এগিয়ে চললেন। সেখানে গিয়ে উনি চেষ্টা করছেন ভালো কিছু মাছ খুঁজে পেতে। আশেপাশে বেশ কিছু মাছ ছিল সেখানে, কিন্তু সেগুলো খুব বেশি বড় ছিল না। উনি পানির মধ্যে দিয়ে চারপাশে ঘুরে দেখছেন, এমন সময় ময়নাল মিয়া অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। ময়নাল মিয়া দেখেন যে ওনার থেকে প্রায় 15-20 হাত দূরে পানির মধ্যে থেকে কিসের একটা যেন আলো আসছে। পানির মধ্যে লাইট থাকলে যেরকম হয় না, ওরকমটা অনেকটাই আর কি। আর সেখানে কিছু একটা নড়াচড়া করছে। ময়নাল মিয়া কৌতূহলবশত সেদিকে যতই এগিয়ে যাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে পানির ভিতরে সেটা নড়াচড়া করছে, এবং সেটা আকারে বেশ বড়ই। এরপর উনি যখন একদম কাছাকাছি চলে যান, তখন উনি খুবই অবাক হয়ে যান। ময়নাল মিয়া দেখেন যে পানির ভেতর প্রায় একটা মানুষের সমান সাইজের বিশাল মোটা একটা শোল মাছ ঘোরাফেরা করছে। সেটির মাথাটা এত বড় যে দেখলেই কেমন যেন ভয় লাগে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো, মাথায় দুপাশে দুটি চোখের মাঝখানে কিছুটা উপরের দিকে একটি গোলাকার নীলচে আলোর খণ্ড জ্বলজ্বল করছে। আলোটা খুব বেশি উজ্জ্বল। সেটা আসলে কতটুকু উজ্জ্বল ওটা ওইভাবে তুলনা করা যায় না, কিন্তু সেটা থেকে চারপাশে স্নিগ্ধ এক ধরনের নীলচে আভা ছড়িয়ে পড়ছে, যেটাই মূলত দূর থেকে ময়নাল মিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল। ময়নাল মিয়া গ্রামের মুরব্বীদের মুখে শুনেছিলেন যে কোনো শোল মাছ যখন আকারে অনেক বড় হয়ে যায় এবং তখন পর্যন্ত অধরা থেকে যায়, মানে কোনো মানুষের টাচ লাগে নাই, মানুষের হাতে ধরা পড়ে নাই, তাহলে সেই শোল মাছের মাথার উপরে এক অদ্ভুত উপাদান জমা হয়, যা রাতের অন্ধকারে আলো ছড়ায়। এটাকে আসলে অনেকে মাছের মণি বলে মনে করেন, কিন্তু আদতে সেটা যে আসলে কি, এটা ওনারা নিশ্চিতভাবে জানেন না। ময়নাল মিয়া ভাবেন যে এই বড় শোল মাছটিকে যদি উনি কোনোভাবে ধরতে পারেন, তাহলে বেশ একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ময়নাল মিয়া ছিলেন বেশ সাহসী প্রকৃতির। তো এই ভাবনা ভেবে উনি ওনার কোমরে গুজে রাখা কাঁচির মতো ধারালো একটি হাতিয়ার বের করে অতর্কিত মাছটির পেট বরাবর একটি কোপ বসান। এতক্ষণ কিন্তু ওই শোল মাছটি ময়নাল মিয়ার উপস্থিতি টের পেয়েও পালিয়ে যায়নি, কিন্তু ময়নাল মিয়া যখনই কোপ দিয়েছেন, তখনই ওনার কাছে মনে হয় কোপ খেয়ে মাছটি যেন যন্ত্রণায় ভয়ানক একরকমের শব্দ করে উঠল। ওই গর্জনের মতো শব্দে ময়নাল মিয়া এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। উনি আসলে কখনো কোনো মাছকে এরকম আওয়াজ করতে শোনেননি এর আগে।
ভয়ানক আওয়াজ করে বিশালাকার ওই শোল মাছটি লেজ দিয়ে পানির উপর একটা ঝাপটা দিয়ে পানির নিচের দিকে চলে যেতে শুরু করে। এই দেখে ময়নাল মিয়া বুঝতে পারেন যে এই অবস্থায় যদি আমি একটু ঢিল দেই তাহলে মাছটি গভীর পানিতে পালিয়ে যাবে। তখন এর দ্রুত বেগে শোল মাছটির উপর ঝাঁপিয়ে পড়ে ওনার হাতে থাকা ওই ধারালো হাতিয়ারটি দিয়ে মাছটির শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপ দিতে থাকেন। এরকম কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর বিশালাকার শোল মাছটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং মাছটির মাথার উপর থেকে সেই নীলচে আলোর আভাটি, যেটা আলো ছড়াচ্ছিল, সেটাও আস্তে আস্তে সম্পূর্ণ মিলিয়ে যায়, মানে নিভে যায়। ময়নাল মিয়া আন্দাজ করতে পারেন যে মাছটি হয়তো অবশেষে ঘায়েল হয়েছে। এরপর উনি অনেক কষ্টে টেনে হিচড়ে শোল মাছটি ওনার বাড়িতে নিয়ে আসেন। ময়নাল মিয়ার বাড়িতে ওনার স্ত্রী এবং 2 ছেলে সন্তান ছিল। ছোট ছেলেটি সন্ধ্যা লাগতে লাগতেই ঘুমিয়ে পড়েছিল, আর ওনার স্ত্রীও, বড় ছেলেটি যার বয়স 14-15 বছর, তারা তখনও জেগেছিল। ময়নাল মিয়ার কাঁধে এত বড় একটি মাছ দেখে তারা বেশ অবাক হয় এবং খুশিও হয়। ময়নাল মিয়া অবশ্য ওই বিশাল শোল মাছটিকে ধরার সময় ওনার যে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল সেই বিষয়গুলো ওনার বাড়ির লোকজনের কাছ থেকে ওই সময়ের জন্য গোপন করে গিয়েছিলেন, কারণ তারা শুনলে হয়তো বা আবার কোনো কিছু মনে করতে পারে, ভয় পেতে পারে। ময়নাল মিয়া ওনার স্ত্রীকে বলেন তখনই মাছটিকে কেটে রান্নাবান্নার ব্যবস্থা করতে। ময়নাল মিয়ার স্ত্রীও সেই কথা মতো মাছটিকে কাটতে বসেন, কিন্তু মাছটি কাটতে গিয়ে ময়নাল মিয়ার স্ত্রী লক্ষ্য করেন যে মাছটি কাটার সময় মনে হচ্ছে সেটির শরীর থেকে কোনো রক্তই বের হচ্ছে না, মানে ওই মাছের কোনো রক্তই নাই, বরং আলকাত্রার মতো কালো এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। কুপির আলোয় যতটুকু উনি বুঝতে পারছিলেন তাতে ওনার কিছুতেই মনে হচ্ছিল না যে সেই কুচকুচে কালো আলকাত্রার মতো তরল পদার্থ কোনো মাছের রক্ত হতে পারে। উনি বিষয়টি ময়নাল মিয়াকে বললে ময়নাল মিয়া বলেন যে আরে এগুলা কিছু না, এসব মাছ কত কিছু হাবিজাবি যে খায় তার কোনো ইয়ত্তা নাই, এগুলো রক্ত না, হয়তো ওইটার পেট থেকে অন্য কিছু বের হচ্ছে। যাই হোক, এরপর শোল মাছটি কাটা হয়ে গেলে এর কিছুটা অংশ ময়নাল মিয়ার স্ত্রী রান্না করেন এবং সবাই খেতে বসেন। ময়নাল মিয়ার স্ত্রী আবার শোল মাছ, টাকি মাছ এই ধরনের মাছ খেতে পারতেন না ছোটোবেলা থেকেই। আর ময়নাল মিয়ার ছোট ছেলেটি সন্ধ্যাবেলা হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আর তাকে তার মা ডাকেননি অত রাতের বেলা। সেই সময়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলেন মূলত ময়নাল মিয়া আর ওনার বড় ছেলে। ময়নাল মিয়া অনেকবার ওনার স্ত্রীকে সাদাসাদি করেছেন অল্প একটু হলেও মাছটি খেয়ে দেখতে, কারণ এরকম বড় শোল মাছ তো এর আগে কখনো ওনারা পান নাই। কিন্তু ওনার স্ত্রীর কিছুতেই রুচিতে আসছিল না, ছোটোবেলা থেকে যেহেতু খান না এগুলো, এই জন্য আর কি। আর উনি অন্য কোনো কিছু দিয়ে খাওয়া দাওয়া শেষ করেন আর কি। তো খাওয়ার সময় ময়নাল মিয়ার বড় ছেলেটি বলেছিল যে মাছটিতে কেমন যেন একটু কটু গন্ধ রয়েছে, কিন্তু ময়নাল মিয়া বলেন যে অনেক বড় মাছ তো, তাই এরকম একটু একটু গন্ধ থাকেই, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। সমস্যা শুরু হয় ভোরবেলা থেকে, যখন ময়নাল মিয়ার বড় ছেলেটি ঘুম থেকে উঠে খুব বমি করতে থাকে, আর সেই বমি করা শুরু হয় আর কিন্তু আর থামছেই না। কিছুক্ষণের মধ্যেই একই সমস্যা দেখা দেয় ময়নাল মিয়ার মধ্যেও। এরকম করতে করতে সকাল হয়ে গিয়েছে, এদিকে ময়নাল মিয়ার স্ত্রী তো বিলাপ জুড়ে দিয়েছেন। যখন কোনো কিছুতেই উন্নতি হয় না, তখন গ্রামের এক বয়স্ক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে যখন শোনেন যে গত রাতে মাছ খাওয়ার পরই মূলত ময়নাল মিয়া ও তার ছেলের সাথে এই রকমের সমস্যা শুরু হয়েছে, তখন তিনি ময়নাল মিয়াকে বলেন সব কিছু খুলে বলতে, যে শোল মাছটি ধরার সময় উনি কোনো অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছিলেন কিনা। তখন ময়নাল মিয়া অনেক কষ্টে সব কথাই খুলে বলেন। সব শুনে কবিরাজ ময়নাল মিয়াকে বলেন যে ওরে মূর্খ, ওটা তো কোনো শোল মাছ ছিল না রে, ওটা ছিল ভয়ানক একটা দেও। মাছটির অস্বাভাবিক আকৃতি আর সেটার মাথার উপর আলো এবং সেটি অদ্ভুতভাবে যে আওয়াজ করা সত্ত্বেও বেটা তুমি বুঝতে পারলা না এটা কোনো স্বাভাবিক মাছ না। তোমার সামনাসামনি পড়ে গিয়েছিল বলেই সে তার রূপ পরিবর্তন করতে পারেনি। এখন ওটা শরীরের বিষ তোমাদের পেটে চলে গিয়েছে, তোমাদের শরীর এখন বিষক্রিয়ায় জর্জরিত হয়ে গেছে, এখন আর আমার কিচ্ছু করার নাই। এই দেওয়ের বিষ কারো শরীর থেকে নামানোর বিদ্যা আমার জানা নাই, আর অনেক দেরিও হয়ে গেছে। এই বলে কবিরাজ চলে যান। ওই দিন বিকালেই ভয়ানক বমি করতে করতে প্রথমে ময়নাল মিয়ার বড় ছেলেটি, পরে ময়নাল মিয়া মারা যান। এভাবেই ঘটনাটির করুণ সমাপ্তি ঘটে।
আর ওই যে মাছের কোনো অবশিষ্টাংশ ওই বাড়িতে আর পাওয়া যায়নি। তো এভাবেই এই ঘটনাটির খুব এক করুণ সমাপ্তি হয়। এই দুটি ঘটনাই মাছ ধরা কেন্দ্রিক, একটির সাথে অপরটির মিল রয়েছে। দুটি ঘটনা মিলে মূলত একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে উপভোগ করেছেন। আর ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে, আরও ধন্যবাদ জানাচ্ছি যারা সৌমিত্র রয়কে ঘটনাগুলো দিয়েছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা, ভালোবাসা, আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, এই কামনা যেমন করি এবং আশা করব আপনারাও আমাকে সবসময় এই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।